সালমান এফ রহমান, আনিসুল হক পলক সহ ৩৮ জনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী ৭ মামলায় আসামি সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা। কারফিউ দিয়েও দমানো যায়নি ২৪-এর বিক্ষোভ। সিনেট, সেনা হল ও পুলিশের প্রতিরোধের মুখে উত্তাল ছিল রাজপথ। শিক্ষার্থীদের সাথে আলোচনার নাটক সাজায় ফ্যাসিস্ট সরকার। সোশ্যাল মিডিয়ার ঘটনার পাশাপাশি বিকৃত তথ্য ছড়ানোর অভিযোগ রাজনৈতিক নেতাদের। ভার্চুয়াল লড়াইয়ে সত্য যাচাইয়ের পরামর্শ বিশ্লেষকদের। অনলাইন প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের বক্তব্য বিভ্রান্তিমূলক। এখন এত বেশি অনেক সময় ভুল তথ্য ছড়াছড়ি হয় এবং গুজব ছড়ানোর জায়গা তৈরি হয়। অনেক পজিটিভ দিক আছে, কিন্তু আবার নেগেটিভ দিকও আছে, যে এখানে অনেক অতিরঞ্জন আছে, মিথ্যাচার আছে। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় একযোগে ৩৮ জন আসামিকে আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে সাবেক এনটিএমসির পরিচালক জিয়াউল আহসান সহ ১৪ জনকে আনা হয়। এছাড়া কাশিমপুর কারাগার থেকে দীপুমণি এবং নারায়ণগঞ্জ কারাগার থেকে গোলাম দস্তগীর গাজীকে হাজির করা হয়েছে। এছাড়াও সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ আসামিদের মধ্যে আছেন সাবেক ৯ মন্ত্রী, সংসদ সদস্য এবং পুলিশ কর্মকর্তা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেট সহ মোট ৭ মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময় গ্রেফতার করা হয় সাবেক এই মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের। তবে প্রসিকিউশন বলছে তদন্ত শেষ না হয় সব মামলাতেই সময় আবেদন করা হবে। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সহকর্মী মাইনুল মারুফ যোগ দিচ্ছেন। মারুফ, এই মামলার আজকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের কাছে একটু জানাবেন। জুলাই গণহত্যার যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর বলা যায় যে আজকে সে মামলাগুলোর পর আজ কিন্তু প্রথম ট্রাইব্যুনালে এত আসামিকে হাজির করা হলো এবং একযোগে ৩৮ জন। এবং যেই মামলাগুলো রয়েছে আজকে, এই মামলাগুলোর মধ্যে মানবতা বিরোধী অপরাধ সবগুলোই মামলা এবং এর মধ্যে ঢাকার বাইরের জেলার মামলাও রয়েছে, যেমন নরসিংদী, এছাড়া সিলেট, কক্সবাজার, সেই মামলার আসামিদেরকেও কিন্তু আজ আনা হয়েছে ট্রাইব্যুনালে। এবং এই যে মামলাগুলো দায়ের করা হয়েছিল সেই মামলাগুলোর যে মূল অভিযুক্ত বলা যায় যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাদের বিচার কিন্তু আলাদাভাবে হচ্ছে। এছাড়াও মানবতা বিরোধী অন্যান্য যে আসামি রয়েছেন, ঊর্ধ্বতন বা প্রভাবশালী যে আসামিরা রয়েছেন, তাদের বিচারও কিন্তু আলাদাভাবে হচ্ছে। সেই মামলার কিন্তু আজকে আমরা দেখি যে আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ অন্যান্য যারা আছেন সাবেক এমপি সব প্রভাবশালী, তাদেরকে কিন্তু হাজির করা হয় সকালবেলা। এবং এছাড়া অন্যান্য মামলার যে আসামিরা রয়েছেন তাদেরকেও কিন্তু হাজির করা হয়েছে। এবং ৭টি মামলায় কিন্তু আজ আমরা যেমনটা জানতে পেরেছি যে তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়ে আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। তবে প্রসিকিউশন থেকে আমাদের যেমনটা জানানো হয়েছে যে আজ সে তদন্ত প্রতিবেদন দাখিল হচ্ছে না, তারা সময় চাইতে পারেন তদন্ত শেষ করার জন্য। এবং এর মধ্যে দিয়ে কিন্তু এই আসামিদেরকে আজকে আনা হবে এবং এই শুনানির জন্য কিন্তু ট্রাইব্যুনালে তোলা হবে এবং পরবর্তীতে আবার তাদেরকে সে কারাগারে কিন্তু ফিরিয়ে নেওয়া হবে। এর বাইরে আরেকটি জিনিস জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে ৪টি মামলায় কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে এবং এই 2টি মামলার কিন্তু অভিযোগও গঠন হয়ে গিয়েছে এবং বলা যায় যে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে 2টি মামলায়। একটি শেখ হাসিনার আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের, এবং অপরটি চাংখারপুলে যে 6 জনকে হত্যা, সেই মামলার কিন্তু ইতোমধ্যে সাক্ষ্য গ্রহণের জন্য কিন্তু দিন নির্ধারণ করা হয়েছে। এবার পাশাপাশি অন্যান্য মামলায় কিন্তু খুব দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে কিন্তু প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। কলি, ধন্যবাদ আপনাকে মারুফ। শেখ হাসিনার সরকার আন্দোলন পরিস্থিতি সামাল দিতে না পেরে ২০২৪ সালের ২০ জুলাই থেকে সারা দেশে কারফিউ জারি রাখে। সারা দেশে সেনা মোতায়েন হয়। আন্দোলনকারীদের সাথে সমঝোতার জন্য মন্ত্রীদের নিয়ে গঠন করা হয় একটি টিম। তবে সমন্বয়কারীরা জানান সমঝোতার নামে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। দাবি করা হয় গণমাধ্যমে প্রচারিত ৮ দফা দাবিপত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে আসেনি। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের নির্বিচার গুলির পর ছাত্র জনতা বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর চালায়। কার্যত অচল হয়ে পড়েছিল পুরো বাংলাদেশ। রাজধানী পরিণত হয় যুদ্ধবিধ্বস্ত নগরীতে। এরই মাঝে ১৯ জুলাই রাতে ঘোষণা আসে কারফিউ ও সেনা মোতায়েনের। কারফিউ ঘোষণার রাতে তখনকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণভবনে বৈঠক হয় আইনশৃঙ্খলা বাহিনী ও ১৪ দলের নেতাদের সাথে। ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের ৩ মন্ত্রীর কাছে দাবি পেশ করেন। এ সময় গণমাধ্যমে আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, কিন্তু আন্দোলনকারীদের দাবি পদ্মায় ডেকে নিয়ে নাটক সাজানো হয়। যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি। আমাদেরকে পদ্মাতে নিয়ে গিয়ে তখন একটা স্টেজড একটা প্রেস কনফারেন্স করানো হয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের শহীদ করা হয়েছে, সেই জায়গায় এসে আমরা কোনোভাবেই আলোচনা করতে পারি না। এবং আমাদের স্পষ্টভাবে আমি বলেছি, এবং এই ভিডিও এখনও পর্যন্ত আছে, স্পষ্টভাবে বলেছি যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। হাসনাত প্রথমে শুরুতে অনেকগুলো কথা বলেছে, তারপর ৮ দফা বলেছি, এরপর শেষে আবার আমরা বলেছি যে আমাদের কর্মসূচি চলমান থাকবে, আমাদের কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে। তারা নিজেদের মতো করে শুধুমাত্র আমরা যে ৮ দফা দিয়েছি ওইটাকে প্রচার করেছে। আমরা যে আগে পরে বলেছি যে কর্মসূচি চলমান থাকবে, কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে, এগুলো তারা প্রচার করতে দেয় নাই তখন। কারফিউর মধ্যেও আন্দোলন চলে রামপুরা, যাত্রাবাড়ি, বাড্ডা, শাহজাদপুর সহ বিভিন্ন এলাকায়। পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে। ঢাকার প্রায় সব রাস্তায় ছিল সেনা সদস্যদের অবস্থান, চলছিল টহল। বিটিভি ভবন অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে অজ্ঞাতদের বিরুদ্ধে। মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত 2টি স্টেশন সচল হতে 1 বছরের বেশি সময় লাগতে পারে বলে জানায় ডিএমটিসিএল। ন্যূনতম 1 বছর, বেশিও লাগতে পারে। পরিস্থিতি বিবেচনায় সরকার টানা 2 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। কারফিউর কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও যাত্রী ভোগান্তি বেড়ে যায়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুল সংবাদ প্রচার করায় তাদের চিঠি দেয়া হচ্ছে, এমনটা জানান তখনকার পররাষ্ট্রমন্ত্রী। কিছু কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের দেশে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে ডিস্টর্টেড নিউজ এবং রং নিউজ পাবলিশ করেছে। রাতেই কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, রিজভী সহ বিএনপি জামাতের ৭০ নেতাকর্মীকে আটক করে ডিবি পুলিশ। এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তার স্ত্রী। দেশজুড়ে রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল, চলছিল চেকপোস্টে তল্লাশি ও সেনা টহল। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতির অন্যরকম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। ঘটনার পাশাপাশি বিকৃত অপতথ্য ছড়ানো বা বিতর্ক বিভেদ সৃষ্টির অভিযোগও কম নয়। কিভাবে বিষয়গুলো দেখেন রাজনৈতিক নেতারা? বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মনে করেন, বিভিন্ন সময় ট্রায়ালের শিকার হয়েছে তাদের দলটি, যদিও কারো বিরুদ্ধে অভিযোগ নেই জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমানের। এনসিপি নেতা আলিফুল ইসলাম আদিব বলছেন, ভার্চুয়াল লড়াই থাকলেও প্রতিষ্ঠিত হবে সত্যই। বিশ্লেষকদের মতে যাচাই করতে হবে ভালো মন্দ। ভিডিও নির্মাতাদের গুগল পেমেন্ট দেয়া শুরু করে 2007 সালে। বাংলাদেশে এর প্রসার ঘটে 2012 সালের পর। কন্টেন্টে নতুন মাত্রা যোগ করে রাজনৈতিক সমালোচনা। দেশে কয়েকটি গণমাধ্যম বন্ধ ও অন্যরা সংকুচিত হলে সরকারের সমালোচনার ক্ষেত্র হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। 24-এর কোটা বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে অনেকের চোখ ছিল ভার্চুয়াল জগতে। দর্শকের অতি পছন্দের জায়গা হয়ে ওঠে রাজনৈতিক কন্টেন্ট, যা সহজে বোঝা যায় ভিউ বা শেয়ারে।
রাজনৈতিক দলগুলো তার স্বীকার করেছে সোশ্যাল মিডিয়ায়। তবে জুলাই আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তোলা অনেকেই এখন আর সম অবস্থানে নেই। পরিবর্তন এসেছে সময়ের ব্যবধানে, অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রোপাগান্ডার। অনলাইন প্ল্যাটফর্মে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের বক্তব্য, বিভ্রান্তিমূলক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রিয়েট করা বিভিন্ন ধরনের বক্তব্য আমাদেরকে বিভিন্নভাবে বিব্রত করছে, এটা সত্য। মিডিয়া ট্রায়াল করার একটা অপচেষ্টা চালু আছে বিএনপির বিরুদ্ধে, সেটা সফল হবে না। আইনশৃঙ্খলার অবনতিকে ভিন্ন দৃষ্টিতে দেখতে চায় জামাত, বরং দল মত নির্বিশেষে বিশৃঙ্খলার বিপক্ষে দাঁড়ানোর কথা বলেন দলের নায়েবে আমির। আমরা নিজেরা কারো গীবত করার পলিসিতে মোটেও বিশ্বাসী না। কেউ করলে তাকে আমরা থামাই দেওয়ার চেষ্টা করি। অপরাধী যেই হোক না কেন তাকে দলে প্রশ্রয় দেওয়া উচিত নয়। যারা এরকম ভয়াবহ সিচুয়েশন তৈরি করছে তাদের বিরুদ্ধে সব দল মিলে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। নিজেদের রাজনৈতিক বয়ান স্পষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি বাড়িয়েছে দলটি। দেশের মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করে এনসিপি। বাংলাদেশের জনগণ কিন্তু এখন আর আওয়ামী লীগের সেই প্রোপাগান্ডা খুব বেশি সাড়া দেয় না। তারপরে এই যে তাদের প্রোপাগান্ডা, সেটা দেশের জন্য ক্ষতিকর এবং দেশের স্বাধীনতার জন্য হুমকি। সংকট যেটা হচ্ছে, আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এত বেশি অনেক সময় ভুল তথ্য ছড়াছড়ি হয় এবং গুজব ছড়ানোর জায়গা তৈরি হয়, যেটা আসলে বাস্তবতা এবং সামাজিক যোগাযোগ মধ্যে আবার আলাদা দুটো জগৎ তৈরি হয়ে যায়। প্রশাসন ও রাজনীতি কাছ থেকে দেখা সাবেক এই সচিব মনে করেন আধুনিক যুগে প্রযুক্তি নির্ভরশীলতা থাকবেই, জরুরি হচ্ছে ভালো মন্দ যাচাই করা। অনেক পজিটিভ দিক আছে, কিন্তু আবার নেগেটিভ দিকও আছে, যে এখানে অনেক অতিরঞ্জন আছে, মিথ্যাচার আছে, বাড়াবাড়ি আছে। তো এগুলাই আবার কিন্তু মানে একটা নেগেটিভ সমাজকে অস্থির করতেছে। বন্ধ করার কোনো সুযোগও নাই বা উচিতও হবে না, কিন্তু এখন মিথ্যাচারগুলা, অতিরঞ্জনগুলা, অনাচারগুলা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এটা কিন্তু দরকার। বিশ্লেষকরা বলছেন, দায়বদ্ধতার অনুপস্থিতিতে অপতথ্য বা বিকৃত তথ্য ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে দিতে পারে যে কেউ। অপতথ্যের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারে স্বাধীন গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে এই বিধিনিষেধ। জেলা প্রশাসন জানিয়েছে এই সময়ের মধ্যে যে কোনো ধরনের সভা, মিছিল এবং জনসমাবেশ নিষিদ্ধ থাকবে। ১৪৪ ধারার আওতামুক্ত শিক্ষার্থী, সরকারি অফিস সহ জরুরি পরিষেবা সমূহ শহর জুড়ে জোরদার আছে নিরাপত্তা। স্বাভাবিক জেলার পরিস্থিতি। গেল বুধবার সহিংসতার পর জেলায় জারি ছিল কারফিউ, গতকাল তা শিথিল করা হয়। খুলনায় বিষাক্ত মদ পানে ৫ জনের মৃত্যুর ঘটনায় আটক করা হয়েছে এক হোমিও চিকিৎসককে। পুলিশ জানিয়েছে, গতরাতে নগরের রায়ের মহল এলাকা থেকে মুসলিম আলী নামের ওই চিকিৎসককে আটক করা হয়েছে। অভিযোগ, ফার্মেসি ব্যবসার আড়ালে বিভিন্ন উপকরণ ব্যবহার করে মদ তৈরি করতেন তিনি। পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের জন্য সাবু, বাবু এবং সাজ্জাদ নামের ৩ জনের মরদেহ খুলনা মেডিকেলে রাখা হয়েছে। এর আগে গৌতম কুমার বিশ্বাস নামের আরেকজনের পোস্টমর্টেম শেষে তার সৎকার সম্পন্ন হয়। তবে তার পরিবার মরদেহ পিরোজপুরে নিয়ে যাওয়ায় তার ময়নাতদন্ত হয়নি। গেল শুক্রবার স্থানীয় এক হোটেলে মদ পানির পর অসুস্থ হয়ে একে একে এই ৫ জনের মৃত্যু হয়। এখনও আইসিইউতে ভর্তি আছেন সোনু নামের আরেকজন। ফরিদপুর হাইওয়ে পুলিশের জব্দকৃত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেল ঈদুল আজহার আগে মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয় আরএসএফ পরিবহনের বাসটি। পরে বাসটি জব্দ করে করিমপুর হাইওয়ে থানার পাশে রাখা হয়। তারপর থেকে মালিকপক্ষের লোকজনই দেখাশোনা করত সেটি। শনিবার দুপুর থেকে বাসে কেউ ছিল না, আর রাত 12টার দিকে হঠাৎই আগুন লাগে সেই গাড়িটিতে। পরে ফায়ার সার্ভিস গিয়ে নেভায় আগুন। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ। সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে টিলা কাটার মহোৎসব। বানানো হচ্ছে বাসাবাড়ি প্লট। প্রশাসন বলছে, চিহ্নিত করা হয়েছে টিলা খেকোদের। দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। আহমেদ শাহিনের তোলা ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন। নগরীর টিলারগাঁও এলাকায় এই স্থানটিকে দেখে মনে হতে পারে বিরান ভূমি, যদিও একসময় ছিল ১০০ শতকের সবুজ টিলা।
অভিযোগ আছে দিনে দুপুরেই চলছে ধ্বংসযজ্ঞ। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর থেকে নোটিশ দেয়া হলেও থেমে নেই টিলাকাটা। কমপ্লেন দেওয়ার পরে আমরা কাছে খারাপ লাগে, প্রশাসনিকভাবে পুলিশ আইয়া সাময়িক বন্ধ করিয়া যায়, আবার কাটায়। এগুনিয়া অনেক কাহিনী চলে। দাম্ভিকতার সাথে টিলাকাটার কথা স্বীকার করেন প্রবাসী মালিকও। বাড়ির উপরে যদি মাটি পড়ে ওদের রিস্ক হয়ে থাকে, আমি যদি একটু উপরগুলা কেটে একটু ঢালাই করে দেই, তাহলে আমি কি পরিবেশ নষ্ট করে দিলাম? ওদের যে জীবন রক্ষা করলাম, ওইটা কি পরিবেশ রক্ষা করলাম না? একই চিত্র টিলারগাঁওয়ের পাশের দুই এলাকা জাহাঙ্গীরনগর ও পুরাবাড়ির। সেখানেও টিলা কেটে বানানো হয়েছে বাসাবাড়ি, কোথাও তৈরি করে রাখা হয়েছে প্লট। তারা ব্যবসা করে মাটি তুলে টিল্লা কাটিয়া মাটি বালুতে পরিণত করে, তারা করিয়া তারা মাটি বেচে। যারা জায়গা কিনে তারা থেকে আর কি কন্ট্যাক্ট লইয়া তারা মাটি হাঁটিয়ে দেয়। বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান শফিকুর রহমানের প্রভাব খাটিয়ে এমন ধ্বংসযজ্ঞের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন তারা। কিছু ভালো লোককে এই মামলা মিথ্যা মামলা দিয়েছে। এই মিথ্যা মামলা ওদেরকে আমি গিয়ে বলেছি পরিবেশে আপনারা তদন্ত করেন, কে কেটেছে, কখন কেটেছে, কিভাবে কর্তন হয়েছে, এটা যাচাই বাছাই করে সঠিক অপরাধী যে তার বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নেন। এদিকে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে চলতি বছরেই 2টি মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তারপর আর কোনো খোঁজ রাখেনি। কারা কাটতে পারে, কারা সম্ভাব্য কাটছে, ওইখান থেকে সরেজমিনে আমরা কিন্তু সেটা অনুসন্ধান করেই মামলাটা আমরা দায়ের করি। এটি মূলত আমাদের মামলা করার প্রক্রিয়া। অতএব এখানে অহেতুকভাবে মামলা দেওয়ার কোনো সুযোগ নাই। জেলা প্রশাসন বলছে দ্রুতই তাদের বিরুদ্ধে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এদের নিয়ে সবসময় আমাদের যে স্থানীয় যে প্রশাসন আছে তারা কাজ করছে, কথা বলেছে একাধিকবার তাদের সাথে, কেউ নিবৃত্ত হচ্ছে, যারা হচ্ছে না তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নিচ্ছি। পরিবেশবাদীদের তথ্য মতে গত 1 দশকে সিলেটে অন্তত 61টি টিলা কেটে ফেলা হয়েছে। টিলা ধসে মারা গেছেন অর্ধশত মানুষ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে কথা বলছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ফলে আমাদের লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া, যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রচেষ্টা, দেশের সকলে সেটা প্রত্যাশা করছে। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা বড় বিষয়ের দিক হচ্ছে যে গত প্রায় 14 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম। সেই জায়গার থেকে আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করে না, এটা বিশ্বাসও করে। সেটার জন্যই আজকে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে, যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐকমত্যের জায়গায় আসতে চাই। সেইটা সম্ভব হবে এরকম আশা করে আমি সবাইকে আবারও ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ায় সংঘর্ষে জড়িয়েছে দ্রুজ এবং বেদুইন সম্প্রদায়। নৃশংসতা চালানোর অভিযোগ উঠেছে দুপক্ষের বিরুদ্ধেই। সংঘর্ষ থামাতে সেনা মোতায়েন করলেও সরকারি বাহিনীর বিরুদ্ধে দ্রুজদের উপর হামলায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। 1 সপ্তাহের সংঘাতে প্রাণ হারিয়েছে 900-র বেশি মানুষ। এরপরই সুয়েদা থেকে বেদুইন যোদ্ধাদের সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়া সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুল আর দিন বাবা রাষ্ট্রীয় বার্তা সংস্থায় সানাকে দেয়া এক বিবৃতিতে বলেছেন, বাস্তবায়িত হয়েছে যুদ্ধবিরতির চুক্তি এবং সুয়েদা প্রদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে সরকার বাহিনীর মোতায়েনের মাধ্যমে অবসান ঘটানো হয়েছে চলমান সংঘাতের। পাল্টাপাল্টি হামলা উত্তেজনা বেড়েই চলেছে রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইনে। এক রাতে ইউক্রেনের শহরগুলোয় 3 শতাধিক ড্রোন এবং মিসাইল ছুড়েছে রাশিয়া। নিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লিনিক, স্কুল সহ একাধিক স্থাপনা। প্রাণ হারিয়েছেন 2 জন। কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসায় মিসাইলের আঘাতে অন্তত নিহত হয়েছেন 1 জন,
আহত হয়েছে 6 শিশু। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেনের একটি সামরিক বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে মস্কো, তবে তা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন তিনি। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুমি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো। রোববার 40টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।